নমস্কার। গল্পকথক রীতির শর্ট স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের লেখা স্ত্রী ভাগ্য। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধেনি। তখনও ৬০ টাকা মাইনেতে ছোট পরিবার বেশ সচ্ছলভাবেই চলতে পারত, বিশেষ যদি নিজেদের একটা বাড়ি থাকে। বাড়ি অবশ্য একতলা, তারও দুটি ভাগ। মদনমোহন ও মণিমোহন দুই ভাই। বাড়িতে ছোট বড় ৪খানি ঘর, ভাগ করারও কোনো অসুবিধা হয়নি। মধ্যে একটা দেওয়াল দেওয়া তখনকার দিনে এমন কিছু ব্যয়সাধ্য ছিল না। সবই ঠিক ছিল, কেবল বড় রকমের অসুখের কথা কেউ ভাবেনি। মদনমোহনের হঠাৎই একটা সেরিব্রাল স্ট্রোক হলো। তখন অবশ্য এইসব রোগের কথা কেউ জানত না বিশেষ। কেউ কেউ বলতো সন্ন্যাস রোগ, কেউ কেউ সোজাসুজি বলতো মাথায় রক্ত চড়েছে, তাতেই রক্ত চলাচল বন্ধ হয়েছে। এইসব রোগের কোনো চিকিৎসা ছিল না, এখনও বিশেষ নেই। যে মারা গেল সে তো অব্যাহতি পেল, আর যে পড়ে রইল, পা পড়ে গেছে, কথা বন্ধ, এই অবস্থায় তার দুর্গতির সীমা থাকে না। মদন চাকরি করতেন এক মারোয়ারি ফার্মে। তারা খবর শুনে আফসোসের চু চু শব্দ করলেন মুখে। তারা লোক খারাপ নন, ৩-৪ মাস মাইনেও টানলেন। তারপর যখন বুঝলেন যে ভালো হবার নয়, তখন স্ত্রীকে ডেকে আরও ৫০০ টাকা দিয়ে বললেন, আমরা আর টানতে পারবো না, অন্য লোক রাখতে হয়েছে তো। তবে তোমার ছেলে যদি পাশ করে, যদি কাজে আসতে চায়, চেষ্টা করব। ছেলে নরেশ তখন ফার্স্ট ক্লাস পড়ে। ভালো ছেলে, ভালো মার্কস পেয়ে পাশ করেছে। মাস্টার মশাইরা বললেন, যেমন করে হোক বিয়ে পাশটা করে নাও। এইসব পেটি সদাগরি অফিসে কাজ করা মানেই জীবন নষ্ট করা। শোভাও তাই বুঝলেন, বললেন, তাই পর বাবা, আখের নষ্ট করে লাভ নেই, একুল ওকুল দুকুল যাবে। তখনও ভাবেননি যে রোগটা চিরস্থায়ী হবে। গহনা সামান্যই ছিল, একে একে সব গেল। আগে বাঁধা দেওয়া হয়েছিল, পরে বিক্রি করতে হলো। তারপর চারিদিকে ঋণ, শেষে বাড়িতে হাত পড়ল। মদনের কথা বন্ধ, কিন্তু জ্ঞান ছিল। হাত একটা নাড়তে পারেন, পা ডান দিকেরটা একটু নাড়া যেত, কিন্তু উন্নতি হওয়া দূরে থাক, আরও অবশ হয়ে এলো। ফলে খাওয়ানো নামানো প্রাকৃতিক কাজগুলো সবই শোভাকে করতে হয়। তাছাড়া রাঁধা বাসন মাজা সবই তো আছে। কলেজের ভাত ৯:৩০ মধ্যে না দিতে পারলে প্রথম ক্লাস নষ্ট হয়ে যাবে। নরেশ আগে আগে বাবার সেবা একটু করত, কিন্তু পরে পড়ার চাপ পড়তে লাগলো যখন, তখন এটুকুও পারত না। শোভাকেই সব করতে হতো। বসে খাওয়ানোই তো একটা পর্ব। ভাত রুটি চটকে খানিকটা তরল করে খাওয়াতে হয়, সময় লাগে। তারপর এইভাবে পড়ে থাকার ফলে হজম শক্তিও কমে আসছে, অথচ কোনো খাদ্য দেখলেই চোখ লোলুপ হয়ে ওঠে। ফলে প্রাকৃতিক কাজের যেটা প্রধান, সেটা যখন তখন বার হয়ে যায়। বলতেও পারেন না, নোংরার মধ্যে পড়ে থাকেন। একটা শুধু গোঁ গোঁ শব্দ করতে পারেন মধ্যে মধ্যে। রান্নাঘর থেকে তা আবার সবসময় শোনাও যায় না। ক্রমশ ধৈর্যের বাঁধ ভাঙে। শেষে মনের ঝাল মেটাতে শোভা মারধর করেন। একদিন ঝাঁটা দিয়ে সপাসপ মারেন আর গালাগাল দেন। নরেশ একদিন বলে, কি করছো মা? তুমিও যদি এমন করো, এই রুগ্ন লোকটার দোষ কি বলো তো? শোভা জ্বলে ওঠেন, তুই কর না, করে দেখ না, কত ধানে কত চাল। সৃষ্টির কাজ করছি, গতর পাত হয়ে যাচ্ছে,
তার উপর যদি দিনে 7-8 বার নোংরা পরিষ্কার করতে হয়, আমার কি অবস্থা একবারও ভাবিস তোরা? ছেলে চুপ করে যায়। তার যে সময় নেই। বিএ ক্লাসে উঠে একটা টিউশনিও নিতে হয়েছে, নইলে বই খাতার খরচ জোগানো যায় না। যাই হোক, বছর 5-এর মধ্যেই মদনবাবু বিদায় নিলেন। বিএ পাশ করেছে অনার্স নিয়ে, সেই কথাটা শুনিয়ে দিতে দৃষ্টি উজ্জ্বল হয়ে উঠেছিল, কিন্তু সেই সঙ্গে চোখের জলও গড়াতে লাগলো অবিরল। অনেক ঘুরে অধ্যাপকদের চেষ্টাতেই একটা চাকরি পেল নরেশ। সওদাগরি অফিসে চাকরি, কিন্তু সাহেবী ব্যবসা, ব্যবস্থা অনেক ভালো। নরেশ সুখবরও যেমন দিল, দুঃসংবাদও একটা দিতে হলো। 3টে মর্টগেজ হয়ে গেছে, মহাজন এবার দখল করবেন। অতএব মানে চলে যাওয়াই ভালো মা। আর ছেঁচড়াবৃত্তি করতে ইচ্ছা করে না। আর কেই বা কোট ঘর করবে আমার এই নতুন চাকরি। অনেক খুঁজে একটা ছোট্ট বাড়ির 1 তলা ভাড়া করা হলো। দোতলায় মালিকরা থাকেন, তাদের 2টো ঘর, কিন্তু নিচে সিঁড়ির জন্যে একটা মাঝারি আর একটা ছোট্ট চোরকুঠুরির মতো ঘর। তবে একটা রান্নাঘর আছে, এই রক্ষা। কল পায়খানা দুপক্ষেরই, তাতেই 15 টাকা ভাড়া। ওখান থেকে আসতে অনেক আসবাব বিক্রি করতে হলো। ডেও ঢাকনাও নিজেদের বাড়িতে অনেক জড়ো হয়, সেও বোতলওয়ালা ডেকে জলের দামে বিক্রি করতে হলো। তবে ওরা ভদ্র ব্যবহার করেছে বলে যিনি মহাজন, তিনি বাড়ির বিক্রির টাকায় সুদ কিছু মাপ করে 500 টাকা নগদ নরেশের হাতে দিলেন। বছরখানেক পরে শোভা পীড়াপিড়ি করতে লাগলেন। বাবা, এবার তুই একটা বিয়ে কর। এই তো মোটে 23 বছর বয়স মা, 2-4 বছর যাক না, আয়টা একটু বাড়ুক। বউ পোষা তো সহজ নয়। কিন্তু শেষ পর্যন্ত নরেশকেই নিজে উদ্যোগী হতে হলো। এক আপিস বন্ধু দিন কতক তাকে বাড়িতে টেনে এনে বোনকে দিয়ে খাবার চা পরিবেশন করিয়ে নরেশকে বিচলিত করল। দেখতে মোটামুটি ভালো ভালো কথাও কইতে পারে, বিচলিত হবারই তো কথা। তবু সে রাজি হয়নি আয় দেখিয়ে। শেষে কন্যার দাদাই একটা ব্যবস্থা করে ফেলল। মেয়ে ম্যাট্রিক পাস, 1 বছর কলেজেও পড়েছে। এখানের বড়বাবুকে বারবার ইলিশ মাছ খাইয়ে মনটা স্নিগ্ধ হতে একটা কাজের ব্যবস্থা করে নিল। তিনি বললেন, এখন কোনো ভালো পোস্টে তো দিতে পারবো না, সাহেবরা বলেন গ্র্যাজুয়েট ছাড়া নেব না। এটা ডেসপ্যাচারের কাজ, বাংলায় যাকে বলে দপ্তরি। মানে কোন চিঠি কোথায় যাবে, কোন ডাকে, কোনটা পিয়ন দেবার মতো দেখে টিকিট কোনটায় কত কি দিতে হবে, এই সব কাজ। ঝক্কি আছে, প্রথমটায় খুব সাবধানে চলতে হবে। আর কোনো বাধা থাকে না। অন্য এক আত্মীয়ের বাড়ি গিয়ে বিয়ের পর্ব সারতে হলো। কন্যাপক্ষ মাত্র 1000 টাকা নগদ দিলেন। অবশ্য ঘড়ি আংটি এসব দেওয়া হলো। মেয়ের মাত্র 10 ভরি সোনা, চুড়ি আর হার। তখন খুব ভঙ্গবেনে গয়নার চল হয়নি। ফল যা দাঁড়ালো, নরেশের প্রায় 1000 টাকা ব্যয় হলো। তবে ভাবল, এখন তো যা হোক একটা বাড়তি আয় হলো। সেই সঙ্গে একটা মানুষের খরচও বাড়ল। অত নরেশ বোঝেনি। ফল এই হলো, শোভাকে সেই ভোরেই উঠতে হয়। ছেলে বউকে একই সঙ্গে 9টার মধ্যে ভাত দিতে হবে। সংসারের কোনো কাজই তো বউয়ের দ্বারা হয় না। তবু সে সকালে ওঠে, মানে 6টা 6:30। শুধু বিছানাটা করে, নিজের বিছানা শোভা করতে দেয় না। বাসি কাপড়ে আর আমার বিছানা সোর করতে হবে না, ও আমিই করে নেব। বিয়ের সময় 3 টাকা দিয়ে একটি ঝি রেখেছিল। সে শুধু বাসন মেজে দিয়ে যায় দুবেলা, কিন্তু সপ্তাহে অন্তত 2 দিন কামাই। রাগ করে শোভা তাকে তাড়িয়ে দিলেন। আর কোনো ঝিয়ের চেষ্টাও করল না নরেশ। মা তাড়িয়েছেন, মাই কাউকে জুটিয়ে নিন না। শোভা চা খান না, এরা খায়। এইটে বউ করে নেয়, কাপডিশও ধুয়ে রাখে। কুটনো করতে চেয়েছিল, কিন্তু শোভার সেসব পছন্দ হয় না। ক্রমশ শোভার মন বিদ্রোহ করে। বউ এলো বাড়িতে, তাও ঝি বৃত্তি কমল না।
বাড়ল বরঞ্চ। একদিন সে নরেশকে বলেই ফেললেন, দেখ বাবা, আমি আর পারছি না। যেদিন থেকে এই বংশে পা দিয়েছি সেদিন থেকেই গাধার খাটুনি খাটতে হয়েছে। এবার আমাকে ছুটি দে। শুনেছি কাশিতে এমন অনেক বিধবা আছে, ওখানে সস্তা গন্ডা কোনো রকমে চালিয়ে নেব। আমাকে একটা ব্যবস্থা করে পাঠিয়ে দে তো। ছেলে আকাশ থেকে পড়ল। এখনও সন্তান আসতে দেয়নি সে, কিন্তু এইবার আর দেরি করা যায় না। সে ভেবেছিল মা নাতি নাতনি পেয়ে খুশি হবেন, তিনিই দেখবেন, ওদের আর কোনো ঝামেলা থাকবে না। এখন একটা রাত দিনের ঝি ছাড়া তো চলবে না যখন ছেলে পিলে হবে, তার উপর মাকে ওখানে টাকা পাঠানো। শাশুড়ি সব শুনে বললেন, না না, এমন কিছু খরচা নয়। আমার জানাশুনো ৩-৪ জন বুড়ি থাকে, ৫-৬ টাকা দিলেই হয়ে যায়। কেউ কেউ তো ৪ টাকাতেও জীবন কাটায়। নরেশ তবুও বুঝিয়ে বলতে গেল মাকে। শোভা একেবারেই বেঁকে দাঁড়ালেন। চিরদিন তোদের সংসারে ঝি বৃত্তি করেছি, আবার বউয়েরও দাসিত্ব করতে হবে, তা বাবা বুঝিনি। আমি আর পারবো না। অগত্যা কাশিতে গিয়ে শ্বশুরবাড়ির জানাশুনো লোকের সঙ্গে কথা কয়ে গণেশ মহল্লায় একটা ঘর মাসিক ১ টাকা ভাড়ায় ঠিক করে মাকে থিতু করে চলে এলো। বললে, যেমন করে হোক তোমাকে ১০ টাকা পাঠাবো, তবে তার থেকে ২-৪ পয়সা জমিও। অসুখ বিসুখ আছে তো, আমার খরচা বাড়লো বই তো আর কমলো না, এর থেকে বেশি দিতে পারবো না মা। আর ঠিক এই সময়টাতেই যুদ্ধ বাধল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তখন যে এই যুদ্ধ এত দীর্ঘস্থায়ী ও প্রলয়ঙ্কর চেহারা নেবে তা কেউ বোঝেনি। যেমন চলছিল জীবন তখনও তেমনই চলতে থাকবে এই ওরা বুঝেছিলেন। কিন্তু বছর ২ পরেই জিনিসের দাম চড়তে লাগল। ১০ টাকাতে আর কুলোয় না, কুলোবার কথাও নয়। অনেক এই রকম ৪-৫ টাকার বুড়ি মহিলারাও কান্নাকাটি শুরু করলেন। ছত্র অনেক আছে, তারা আর নতুন কাউকে খাওয়াতে চায় না, তাদেরও আয় কমছে, ব্যয় বাড়ছে। ছেলেকে লিখলে ছেলে উত্তর দেয়, আমার এখানেও তো খরচ বাড়ছে, আয় বাড়ছে না, আমি কোথা থেকে দিই বলো তো? এমন কিছু নেই ও যা বেচে তোমাকে টাকা পাঠাবো, তুমি একটু কষ্ট করে চালাও মা। শেষ অবধি একবেলা খাওয়া ধরতে হয়। একটু দুধের ব্যবস্থা ছিল, তাও বন্ধ। আগে আগে গরমের সময় বেল খরমুজ এইসব খেয়ে দিন কাটত, তারও খরচ থাকে না। এই সময় আবার বোমার হিড়িক হলো, লোকে দলে দলে পালাচ্ছে। এখানেও ঠেক মারল অনেক, ফলে আরও দুর্মূল্য হয়ে উঠল সব জিনিস। কিন্তু ওদিকে যখন ৫০ সালের মন্বন্তর এলো বাংলাদেশে, চাল মেলে না, তখন এখানেও হুড় করে দাম চড়তে লাগলো। আর চলে না। ছেলেকেও তো লিখে লাভ নেই, সেখানেও তো আরও বিপদ। এর মধ্যেই নাকি বউয়ের গহনা বিক্রি করা শুরু হয়েছে। রাত ছেড়ে উপবাসটা যখন দিন রাতে পৌঁছালো তখন চাকরি নিতে হলো, রান্নার কাজ। দুবেলায় ৭ জন করে লোকের খাওয়া, আউতি জাউতি তো আছেই, অর্থাৎ হাড় ভাঙা খাটুনি। সেইখানেই একটু জায়গা মিলল, কিন্তু ১ তলার স্যাঁতস্যাঁতে ঘর। আগে এগুলো অন্য সময় পড়ে থাকতো। খুব গরমের সময় পরিষ্কার করে নিয়ে দুপুরবেলা শুতেন বাড়ির লোকেরা। এখন সেইখানেই বসবাস। হায় রে, যদি বাড়িতেই ঝিবৃত্তি করতুম ছেলের সংসারে, তাহলে উপবাসটা বাঁচত। না খাইয়ে কি রাখতে পারত ছেলে? কি যে হলো দুর্মতি। এক এক সময় শোভার স্বামীর কথা মনে পড়ে, এখন যেন আরও বেশি করে পড়ছে। এই পাথরের মেঝেতেই মাথা খোঁড়েন শোভা। ভাবেন কত কষ্টই দিয়েছে সে স্বামীকে, স্বামীর কাছে মাপ চায়। কখনো বলেন, খোকাটা কত বলতো, তখনও যদি মাপ চাইতুম। কিন্তু এত খেটেও পেট চালাবার উপায় বুঝি থাকে না। চোখে ছানি পড়ছে, কুটনো কুটতে গিয়ে হাত কাটে। রান্নাঘর আবার নিচের তলায়, লোক বেড়ে যেতে এখানে আনতে হয়েছে। আগে ওপরেই রান্না হতো বড় ঘরে, এখন এই ঘুপচি ঘরে দিনের বেলায়ও অন্ধকার হয়ে থাকে। শেষে একদিন অন্ধকারে কুটনোর জায়গায় গরম ডালে হাত পড়ল।
যার বাড়ি তিনি বললেন, দেখুন, আর আপনার এসব কাজ করা উচিত নয়। আপনি জানাশুনো কি আত্মীয় আছে তার কাছে চলে যান। ছানি তো এখনই কাটানো যাবে না। বুড়ো মানুষ, এই চোখে কোনো কাজকর্মই তো কেউ দেবে না। অর্থাৎ এই চাকরি তাও গেল। আবার মাথা খোঁড়া ছাড়া উপায় কি? প্রথমে শোভা অনেক ভাবলেন, মনে হলো ভিক্ষেই করবেন। দশাশ্বমেধের রাস্তায় যেমন অনেকে করে কাপড় পেতে, তাতেও তো মন সরে না। ভালো উপায় মা গঙ্গার কোলে গিয়ে পড়া। তাই ভেবে স্থির করলেন, এই তো ভালো, তাহলে আর কোনো সমস্যা থাকে না। কিন্তু প্রাণের মায়া মানুষ বুঝে ছাড়তে পারে না কিছুতেই। মনে মনে ভাবলেন, ছেলে তো আছে, কর্মক্ষম ছেলে, সেই ছেলের কাছে গিয়েই পড়বেন নাকি? ছেলে কি একেবারেই তাড়িয়ে দেবে মাকে? দেয়, মা গঙ্গা তো আছেনি, সেই একই তো গঙ্গা। টাকা অল্প জমেছিল, এরা থোক টাকা দেন, কাপড়খানা তো কিনতে হয়। তবু মনে হয় ট্রেন ভাড়া, কলকাতায় নেমে খুঁজে খুঁজে যাওয়া, হয়তো রিক্সা করতে হবে, এই টাকায় হয়ে যাবে। তিনি মাত্র 2টি কাপড় ও একটি সেমিজ নিয়ে রওনা হলেন। হাতাবেরি বাসন নিয়ে আর কোথায় যাবেন, কে বইবে? কিন্তু কলকাতায় গিয়ে অগাধ জলে পড়লেন। দীর্ঘকাল কলকাতায় থাকতেও যাওয়া আসা ছিল না। আত্মীয় স্বজন যা আছে, দরিদ্র হওয়ার পর কারোর সঙ্গেই কোনো সম্পর্ক নেই। যা এখানে ওখানে গেছেন, ছেলের সঙ্গেই গেছেন, সে নিয়ে গেছে বাসে, ট্রামে। রাস্তা মনে রাখার কোনো বালাই নেই। খুঁজতে খুঁজতে জিজ্ঞাসা করে যেতে বিস্তর দেরি হলো। ট্রেন থেকে নেমেছেন বেলা 11টায়। পুরনো বাড়িতে যখন শেষে পৌঁছলেন তখন প্রায় 5টা বাজে। কিন্তু কই, ছেলেরা তো নয়, কেউ নেই। যারা আছে তারা একেবারেই অপরিচিত। এ কি হলো? গেল কোথায়? কোথায় খুঁজতে যাবেন এখন ওদের? টাকা যা আসতো সই করে নিতেন, কখনো ঠিকানার দিকে চেয়েও দেখেননি। এখন কোথায় যাবেন? অনাহারে এইভাবে দীর্ঘকাল হাঁটা, পা যে আর চলছে না। গঙ্গা, মা গঙ্গার কোলে, কিন্তু সেও তো অনেক দূর। অত দূর যেতে পারবেন? শেষে রাস্তায় পড়ে মরতে হবে নাকি? তার মনে ছিল না যে ওপরের তলায় যারা থাকতো তাদের নিজেদের বাড়ি। ওপর থেকে বাড়ির গিন্নির চোখ পড়ল। ও মা, এ যে নরেশের মা? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। বাবা, চেহারায় চেনবার আর জো নেই, তবু চোখ দুটো আছে তো, আর কপালের কাটা দাগ। নরেশের মা তো? হ্যাঁ, আসুন আসুন আসুন। ও মা, এ কি হাল হয়েছে? ম্লান হাসি হেসে শোভা বলেন, হার হাল। তা ওরা কোথায়, কোথায় থাকে এখন? আচ্ছা, সে হবে খন। আপনার যে অবস্থা, আপনি তো চলতেই পারছেন না। চলুন তো, একটু থিতু হন। তারা আছে, তারা ভালো আছে। উনি আসুক, গিয়ে পৌঁছে দেবেন এখন। একরকম হাত ধরে টেনে ওপরে তুললেন মহিলা। জল এনে পা ধুইয়ে দিলেন। তারপর পাখাটা খুলে দিয়ে বললেন, এই ওপরে বালতি ধরা জল আছে, একটু মুখ হাত ধুয়ে নিন। কাপড় ছাড়বেন তো? আমার পুজোর তসর আছে, পরে একটু জল খান। আমার হাঁড়িতে একটু ভাতও আছে, তবে আপনি তো বামুন মানুষ, খাবেন কি না? না হলে ঘরে কলা পেঁপে আছে, মিষ্টি আছে, আগে একটু শরবত করে দিই। না বলা, প্রতিবাদ করাই উচিত, কিন্তু সে ক্ষমতা তার নেই। তার যা অবস্থা, 2টো ভাতের জন্যই মনটা হাহাকার করছে। এই তো তিলির বাড়িতে রান্না করে এলেন, ছোঁয়া ন্যাপা সবই হয়েছে। বামনাই ফলাবার উপায়ও নেই, ইচ্ছাও নেই। তবু কড়কড়া ভাত নাই বা খেলেন। এখন একটু কিছু পেলেই যেন বেঁচে যান। শরবত, ফল, মিষ্টি সাজিয়ে দিলেন গিন্নি। বললেন, বাবা, যা হাল করে এসেছেন, চোখ তো কপালে ওঠার কথা। কিন্তু ওরা কোথায়? বলছি, আরে সেই বোমার হিরিক পড়ল না, ওদের আপিসের এক বাবু, সে বুঝি বেশ বড় দরেরই অফিসার। সে বলেছিল
তুমি যখন কোথাও যাচ্ছ না তখন আমার একতলাটা এসে থাকো না। যাই হোক, এটা ওটা তো কিছু দামি জিনিস আছেই। বাড়ি পড়ে থাকলে তালা ভেঙে চোর ডাকাতরা সব লুটে পুটে নেবে। তা নরেশ তো আপনার পাকা ছেলে। বললে, তারপর এটা ছেড়ে যাব, আপনারা যখন আসবেন আমরা কোথায় দাঁড়াবো? তা সে বাবু বলেছেন ও বাড়িটা হাতে থাক না, ভাড়াটা দিয়ে যাও। নরেশ বললে, তা তো হয় না। যদি পরিষ্কার করে বলেন আপনারা নিচের তলায় দুটো ঘর, রান্নার জায়গা আমাদের ছেড়ে দিচ্ছেন, তাহলেই আসতে পারি। অথই জলে পড়তে বাবু আমি রাজি নই। তা বাবুকে তো তাতেই রাজি হতে হলো। বেশ বড় ঘর, আলো বাতাস আছে, ওরা বেশ ভালোই আছে। কর্তা এসে সব শুনে নিজে একটু হাত মুখ ধুয়ে চা খেয়ে বললেন, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। রিকশায় যাওয়ার মতো দূরত্ব নয়, তাছাড়া এত ঘনিষ্ঠ হয়ে বসায় দুজনেই অস্বস্তি বোধ করবেন, তাই তিনি ট্যাক্সিই করলেন। ভাড়ার টাকাটা দিতে হবে কিনা শোভা ভাবছেন বা মনে মনে হিসাব করছেন, কিন্তু ভদ্রলোক নিজেই দিয়ে দিলেন। গাড়ি থেকে নামতেই নরেশের সঙ্গে দেখা হলো। সেও আপিস থেকে এসে বোধহয় বাজার করতেই যাচ্ছে। প্রাক্তন বাড়িওয়ালার সঙ্গে কে ওই ভদ্রমহিলা? চিনতে তার একটু দেরি হলো, বেশ একটু সময় লাগলো বলাই উচিত। তারপরেই মনটা অনুশোচনায় ভরে গেল। তার মায়ের এই অবস্থা, এ তো প্রায় মৃত্যুপথযাত্রীর চেহারা। এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে বললে, মা, ও মা, এই অবস্থা হয়েছে তোমার, এসো এসো, ভেতরে এসো। ভেতরে নিয়ে গিয়ে বসিয়ে প্রণাম করল। প্রাক্তন বাড়িওয়ালা আর বসলেন না, বললেন, আমি যাই, এখন তোমাদের মা বেটার অনেক কথা জমে আছে, আমারও একটু কাজ আছে। শোভা ক্ষীণ কণ্ঠেই বললেন, ওর গাড়ি ভাড়াটা? না না, সেসব কিছু নয়, একদিন এনেছি আপনাদের কাছে গাড়ি ভাড়া নেব, কি যে বলেন। নরেশ আবারও মাকে দেখল, খুবই খারাপ লাগছে। বলল, তুমি যখন লিখলে ওখানে রান্নার কাজ পেয়েছো, টাকা আর পাঠাতে হবে না, তখনই আমার খারাপ লেগেছিল। কিন্তু মা, সত্যি বলছি, কোনো উপায় ছিল না। তুমি এখানে থাকলে একরকম করে ঠিক চলেই যেত, চালাতে হতো। সত্যি বলছি, বিশ্বাস করো, এই সবে একটু কপালটা ফিরল। তখন থেকেই ভাবছি তোমাকে নিয়ে আসবো। নাতিকে দেখলে না, সে যে কত অসুবিধে বলেই তা কি আর আমি বুঝি না? কপালটা ফিরল কি করে রে? লটারিতে টাকা পেয়েছিস? দূর, আমার কপালে লটারির টাকা? এ তো তোমার বৌমা, স্ত্রী ভাগ্যে ধন বলে, তাই হলো। ওর বুদ্ধিই কাজ করলো বলতে হবে। যখন অবস্থা খারাপ থেকে খারাপ হচ্ছে, তখন শর্ট হ্যান্ড, টাইপরাইটিং এইসব শিখতে লাগলো বউবাজারের বড় স্কুলটায়। ওর ওই দিকেই বোধহয় ন্যাক ছিল। অল্প দিনের মধ্যেই শিখে প্রত্যহ প্র্যাকটিস করে আমাকে বলতো, তুমি ডিকটেট করে যাও, আমি দেখি কত ভুল হয়। সত্যিই যখন এক্সপার্ট হয়ে উঠল, তখনই তো এই চাকরিটা। আমেরিকান ফার্মে, মাইনে অনেক বেশি। যে সাহেব দেখেন তিনি কড়া মেজাজের লোক। কাজ দেখে খুশি হলেন, ওখানে চাকরি ছেড়ে এখানে এলো। 9টা থেকে 6টা আপিস। একটু আদ্রু দেরি হলেও কিছু বলে না দেখে সাহেব আরও খুশি। তেমনি শনি রবি ছুটি। জানো তো মা, এখন ওর মাইনে আমার দ্বিগুণ। আমি সত্যি বলছি মা, বাবার দিব্যি। তখন থেকেই ভাবছি তোমাকে নিয়ে আসবো। তোমার বৌমা নিজেই কথাটা তুললে, যাবো যাবো ভাবছি, আর তুমি এসে গেলে। স্ত্রী ভাগ্যে ধন। তার স্ত্রী ভাগ্যে কি হলো? শোভার মনে হলো, আমার অদৃষ্টে কি কিছু লিখন থাকতে নেই? মনটার মধ্যেই যেন আগুন জ্বলে উঠল। ঠিক এই সময় একটি মাঝবয়সী মেয়ে ছেলে একটি বাচ্চাকে নিয়ে ঢুকলো। ফুটফুটে সুন্দর ছেলে। এই কি ওর নাতি, খোকার ছেলে? এই কে রে? মা, এই তোমার নাতি। এই মেয়ে ছেলেটিকে রেখেছিলুম 10টা 5টা ছেলেটাকে দেখবে। এখন তো আর তোমার বৌমা রান্নাবাড়া করে যেতে পারে না, 9টায় আপিস, তাই দিনরাতের একটা লোক রেখেছি, ওই রান্নাবাড়া করে। ভালো জাত। তোমার তো অত ছুঁই ছুঁই নেই, তুমিও ওর হাতে খেতে পারবে। না হয় নিজে ভাতটা নিজে করে নিও।
তোমায় তো কিছুই করতে হবে না। ছেলেটাকে দেখো, সবেই স্কুলে ভর্তি হয়েছে, তাড়াতাড়ি ফেরে এই সারদায় পৌঁছে দিয়ে নিয়ে আসে। বলতে বলতেই নেমে গিয়ে ছেলেকে এনে একেবারে হাতে ধরিয়ে দেয় নরেশ। এই নাও তোমার নাতি, মুখখানা দেখো, একেবারে বাবা। তোমার বৌমা বলে, ফটো দেখেই বলেছে এই বাবাই যেন ফিরে এসেছে তোমার কাছে। আর ধৈর্যের বাঁধ থাকে না। নাতিকে জড়িয়ে ধরে অস্ফুট গলায় বললেন, সত্যি সত্যি আবার এসেছ? আমাকে মাপ করেছ? বলো, আমাকে মাপ করেছ? ছেলেটা এই অজানা বুড়ির চোখে জল দেখে সিঁটিয়ে উঠেছিল। নরেশ বলে, এই তোর ঠাকুমা, তোকে আদর করার লোক এইবার এলো। শোভা সারা রাত ভাবলেন, ঘুম হলো না, ভাত খাননি। বৌমা এসে জামাকাপড় ছেড়ে নিজে রেঁধে দেবে বললে উনি বললেন, না মা, আমার রাত্রে ভাত খাওয়া আর সহ্য হবে না, যা হোক কিছু দাও, তাতেই হবে। আমার আর অত ছুঁই নেই, এখন ওই সারদার হাতেও খেতে পারি, কিন্তু মরা পেট, রাত্রে একটু ফল মিষ্টি দিলেও চলে যাবে। কিন্তু বউ ছাড়ল না, নিজে পরোটা আলু চচ্চড়ি করে দিল। ভালো লাগলো বই কি, খুবই ভালো লাগলো। আর বোধহয় সেই জন্যই ঘুম হলো না। সকালবেলা উঠে চা খাওয়ার পর ছেলে বললে, ভালো করে বাজার করি, তুমি আজকে একটু রেঁধে খাওয়াও, অনেক দিন খাইনি। আজ ছুটি পড়েছে, ওকে অবশ্যই যেতে হবে, আমার ছুটি, আমি আজ তোমার হাতেই খাবো। শোভা হাসলেন, রান্নাও করলেন। সারদার চিবুক ধরে বললেন, তুমি মা বেশ গুছিয়ে কাজ করো দেখছি, আমি আর কদিন বলো, তুমি ওদের দেখো। ছেলেকে খাইয়ে, নাতিকে নিজের হাতে খাইয়ে 2 দিন পরে তিনি ভাত খেলেন। তারপর ছেলের কাছে এসে বললেন, দেখ বাবা, আমার চোখটায় তো ছানি পড়েছে। কাশির ডাক্তার বললেন খুব দ্রুত ছানি পড়ছে, এমনটা বড় একটা হয় না, 2 মাস পরে আপনি কাটাতে পারবেন। তা তুই এইটা করে দে, যাতে আমি একটু দেখতে পাই, তারপরেই আমি কাশি চলে যাব। আজকাল একবেলা খাওয়াই তো অভ্যেস হয়ে গেছে। তুই যদি আমাকে 25 টাকা পাঠাতে পারিস, তাহলেই আমি চালিয়ে নেব। কখনো সখনো কাপড় জামা কিনতে হয়তো 10-15 টাকা বেশি চাইব। এখনো খুঁজে দেখলে সামান্য টাকায় ভাড়ার ঘরও পাব, ওই কোনো মতে চালিয়ে নেব। কি বলছো কি মা, তুমি চলে যাবে? এই তো তুমি ভালো অবস্থার মুখ দেখলে। সেই জন্যই চলে যাব রে বাবা। তুই কাল বললি না, স্ত্রী ভাগ্যে ধন। আমার ভাগ্যে কি দেখেছিস কিছু? আমি যেখানে যাব সেখানেই দুঃখ, জ্বালা, আগুন জ্বলবে। আমি দূরে থাকলে বিশেষ, বাবা বিশ্বনাথের কাছে পড়লে হয়তো বিষটা কেটে যাবে। তোর ছেলে হয়ে উনি এসেছেন বলছিস না, তাই যদি হয় তিনি কি এত পাপ সহ্য করতে পারবেন? না রে বাপ, যত শিগগির পারিস সরিয়ে দে, সরিয়ে দে। বলতে বলতে কান্নায় যেন ভেঙে পড়লেন শোভা। শুধু বলতে লাগলেন, আমার ভাগ্যে শুধু বিষ রে, শুধু বিষ, দেখছিস না? গজেন্দ্র কুমার মিত্রের ছোট গল্প স্ত্রী ভাগ্য এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গল্প নিয়ে আবার ফিরে আসছি। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।